শুনেছিলাম দার্শনিক ইমানুয়েল কান্টের বয়স যখন ৩০ বছর হয় এরপর তাকে আর কেউ কোনোদিন হাসতে দেখেননি। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কেন হাসেন না, একজন সাংবাদিক সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি আসলে কোন পর্যায়ে যাচ্ছে সেটা আপনারা অনুমান করতে পারেন। এমনিতে গত ৮-৯ মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষদের একজন শফিকুল আলম, তার সমালোচনা হচ্ছে, প্রশংসাও হচ্ছে। তার সাংবাদিকতা তার একটা লম্বা ক্যারিয়ার রয়েছে, বিশেষ করে ঢাকা ইংরেজি সাংবাদিকতায় তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। তার ক্যারিয়ারের বড় অংশটা কেটেছে বার্তা সংস্থা এএফপিতে এবং এএফপির ব্যুরো চিফ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এটা বলে রাখা দরকার যে গত কয়েক বছর ধরে শফিকুল আলমের সঙ্গে আমারও এক ধরনের যোগাযোগ ছিল। আমরা মাঝে মাঝে আড্ডা দিতাম, তবে সেখানে মুখ্য আলোচ্য বিষয় ছিল সাংবাদিকতা এবং কখনো কখনো প্রাসঙ্গিকভাবে রাজনীতির কথা এসেছে। তা আমরা যেটা দেখেছি যে শফিকুল আলম দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেকটাই প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, উনি যেটা জবাব দিয়েছেন যে অনেকটা ইউরোপ আমেরিকার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি যেভাবে দায়িত্ব পালন করেন উনি আসলে সেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছেন এবং নিশ্চিতভাবে এতে প্রফেসর ইউনূসের সায় রয়েছে। আমরা যেটা দেখি যে হোয়াইট হাউসের যিনি মুখপাত্র কিংবা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে মুখপাত্র উনি কিন্তু পুরো যুক্তরাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রশ্নের জবাব দিয়ে থাকেন বা সব গুরুত্বপূর্ণ ব্যাপারে ব্রিফ করে থাকেন। পুরো আমেরিকা কিংবা ইউরোপে এটা একটা প্রতিষ্ঠিত কালচার। বাংলাদেশে আগে হয়তো বিষয়টা ওইভাবে ছিল না, যে কারণে প্রফেসর ইউনূসের যখন অনেকটা মুখপাত্র হিসেবে শফিকুল আলম দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে নানা মহল থেকে কথাবার্তা আসছে। যদিও আমি ঠিক পরিষ্কার না আসলে শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগটা কি। একটা যেমন বলা হয়ে থাকে তিনি বেশি কথা বলেন, যেটা আমি বললাম যে এটা তিনি অনেকটা সরকার কিংবা প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকটা বিষয় এখানে মুখ্য যে তিনি কি এমন কিছু বলছেন যেটা আসলে প্রধান উপদেষ্টার বক্তব্য নয় কিংবা সরকারের কোনো বক্তব্য নয়। আমি তো এই পর্যন্ত শুনিনি কোনো উপদেষ্টাও এটা বলেছেন যে এটা শফিকুল আলমের ব্যক্তিগত মন্তব্য, এমন কোনো কথা কিন্তু এখন পর্যন্ত আমরা শুনিনি। কিংবা প্রফেসর ইউনূসের বাইরে গিয়ে কোনো মন্তব্য করলে নিশ্চয়ই প্রফেসর ইউনূস বিষয়টা দেখতেন। যেমন নির্বাচনের যে সময়সীমা নিয়ে একটা আলোচনা, প্রধান উপদেষ্টা প্রথম যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন সে সময় তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে কথাটার মানে হচ্ছে এরকম যে কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর যদি আর একটু বেশি সংস্কার হয় সেটা জুনের মধ্যে নির্বাচন হবে। তো শফিকুল আলম যখন বললেন বিষয়টা ব্যাখ্যা করে প্রেস ব্রিফিংয়ে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তখন আমি একজন বিএনপি নেতাকে বলতে শুনলাম যে প্রজাতন্ত্রের কর্মচারী কি এটা বলতে পারেন। কিন্তু এখন তো আমি পরবর্তীকালে সবসময় দেখেছি এটা প্রফেসর ইউনূসেরই বক্তব্য। সুতরাং তাকে কাঠগড়ায় তোলা যায় যদি তিনি প্রধান উপদেষ্টার বক্তব্য নয় এমন কিছু প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে চালিয়ে দিয়ে থাকেন। আরেকটা হচ্ছে তিনি রাজনৈতিক কিছু মন্তব্য করছেন, কিন্তু এখন যেটা বলছিলাম যে এটা কোনো সাধারণ তত্ত্বাবধায়ক সরকার নয়। এই সরকারটি এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এবং আগে কোনো তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য তো 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়নি। এটা জনগণের দ্বারা সমর্থিত একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত সরকার এবং এই সরকার তো আওয়ামী লীগের বর্বরতার বিরুদ্ধে আন্দোলন করে জয়ী হওয়াদের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকার। সুতরাং সেই সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সরব থাকবেন সেটা তো অস্বাভাবিক কিছু নয়। এবং আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে টার্গেট করেছেন এবং যেটা এমনকি তার পরিবারকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় অপপ্রচার চালিয়েছেন। আরেকটা বিষয় যেটা আমি খুবই উল্লেখ করতে চাই, আগে যেটা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর কোনো এক প্রেস সেক্রেটারির অ্যাকাউন্টে কিন্তু 500-600 কোটি টাকা লেনদেনের ঘটনা ঘটেছে, কিংবা প্রধান উপমন্ত্রীর প্রেস সেক্রেটারি তো নয়, শুধু ডেপুটি প্রেস সেক্রেটারিরাও কতটা ক্ষমতাবান ছিল, কত কোটি টাকার মালিক হয়েছেন সেটা কিন্তু ঢাকা আলোচনা রয়েছে। এখন শফিকুল আলমের বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ আছে কিনা সেটা আমার কাছে মুখ্য। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, যদি কোনো অনিয়মের অভিযোগ থাকে, অবশ্যই তাকে কাঠগড়ায় তোলা উচিত, তার ব্যাপারে তদন্ত হওয়া উচিত। কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বা অভিযোগই নাই, অন্যরকম বিষয় তো পরে যে তিনি বেশি কথা বলছেন কিংবা সব ব্যাপারে সরকারের মতামত জানাচ্ছেন, এই কারণে কাউকে কাঠগড়ায় তোলা সম্ভবত একটু বাড়াবাড়ি এবং রীতিনীতি বা আইনের শাসনের পরিপন্থী।